আমি না যেতে চাইলেও আমার অকর্মণ্য পা দুটি তাকেই ধাওয়া করে। সে আমাকে প্রতিদিন তার ৯৯খানা নৃশংস হত্যার কথা শোনায়। কিভাবে সে তার বলি প্রদত্ত ব্যক্তিকে কামরায় বন্ধ করে রাখে এবং বলির সময় কিভাবে সিঁড়ি দিয়ে হিড় হিড় করে টানতে টানতে উপরে তুলে আনে। কিভাবে তার অনুচর প্রেতাত্মারা তাকে কেন্দ্র করে বলি দেওয়ার পৈশাচিক মন্ত্র জপ করতে থাকে এবং কিভাবে তার ধারালো নখ দিয়ে বের করে আনে সেই অসহায় মানুষের গলার টুঁটি, এবং কিভাবে গলা থেকে গড়িয়ে পড়া তাজা রক্ত তার হিলহিলে সাপের মতো জিভ দিয়ে চেটে চেটে সেবন করে। আর আমাকে সে বলে আমি তার ১০০ নম্বর শিকার। আপনারা শুনছেন বেঙ্গলি স্টোরি হান্টার। আজকের গল্প রহস্যময় ডায়েরির পাতা। লেখক এবং পরিচালনায় আমি সাগর মণ্ডল। সহকারী কণ্ঠে আছেন শম্পা গায়েন। শুরু হচ্ছে রহস্যময় ডায়েরির পাতা। ঘটনাটি শুরু হয়েছিল আমি যখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র, ইতিহাসে অনার্স নিয়ে পড়াশোনা করছি। একদিন আমি আর আমার বন্ধু যখন কলেজ থেকে বাড়ি ফেরার ট্রেনের জন্য অপেক্ষারত, তখন হঠাৎ আমার মনে হলো কোনো এক মহিলা তার তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে এবং তার নুপুরের মৃদু আওয়াজের সাথে ধীরে ধীরে আমার পিছন বরাবর এগিয়ে আসছে। তার সেই নুপুরের আওয়াজের সঙ্গে প্রত্যহ বিরামহীন পারস্পর্শী শব্দের মিশ্রণের ফলে এমনই এক শব্দের উৎপত্তি হলো যার ভ্রম থেকে যেন আমি নিজেকে মুক্ত করতে পারছিলাম না। এমন সময় আমার সাথে উপস্থিত সেই বন্ধু কাঁধে হাত দিতেই আমি যেন স্বপ্নের জগৎ থেকে বাস্তব জগতে পদার্পণ করলাম। আমি ভয় মিশ্রিত কৌতূহলের সাথে দ্রুত পিছনের দিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমি ভাবলাম মনের ভ্রম হবে হয়তো। বন্ধুটা আমাকে জিজ্ঞেস করলো, কিরে ভাই, কিছু হয়েছে? উত্তরে আমি বললাম, কিছুই না। আমি ওকে এ ব্যাপারে কিছু বললাম না, যদিও বলতাম তার আগে থেকে ট্রেন হর্ন দিতে দিতে স্টেশনে প্রবেশ করতে লাগলো এবং আমরা ট্রেনে ওঠার জন্য তাড়াহুড়ো শুরু করলাম। আমার একটু রাত জেগে পড়াশোনা করার অভ্যাস আছে। সেই দিন রাতেও আমি রাত জেগেই পড়ছিলাম। পড়তে পড়তে মনে হলো কে যেন আমার কামরার ঠিক পিছন বরাবর নুপুরের আওয়াজ করে বারংবার হেঁটে চলেছে। আমার মনে পড়ে যায় কলেজ থেকে বাড়ি আসার সময় সেই মায়াবী নুপুরের শব্দের কথা। আমি যেন কোনো এক অজানা আতঙ্কে নিজের কৌতূহলকে বহিঃপ্রকাশ করতে না দিয়ে ঘুমের মাধ্যমে রাতের বাকি সময়টা অতিবাহিত করার চেষ্টা করলাম। পরের দিন সকালে মাকে যখন সব কথা খুলে বলি, তখন মা একটু অবিশ্বাসের সুরে বলে ওঠে, অতিরিক্ত পরিমাণে রাত জেগে তোর এই অবস্থা হয়েছে, কয়েকদিন রাত জাগা কমা, দেখবি সব ঠিক হয়ে গেছে। মায়ের কথা মতো রাত জাগাও কমালাম এবং সেই নুপুরের শব্দ দমকা হাওয়ার মতো এসে কোথায় যে মিলিয়ে গেল বুঝতেই পারলাম না এবং ভুলেও গেলাম সমস্ত ঘটনাটির কথা। ঘটনাটিকে মনে হলো অদৃশ্য কালিতে লেখা কোনো অবাস্তব গল্প। তার বেশ কিছুদিন পর, দিনটি ছিল রবিবার। সেদিন বিকেলবেলা একটা অচেনা নাম্বারে ফোন আসলো। কিছুক্ষণ আমি হ্যালো হ্যালো করার পর ওপাশ থেকে একটা অপরিচিত কর্কশ তীক্ষ্ণ অথচ চাপা কণ্ঠে অস্পষ্টভাবে বলল, তোমার বাবা খুব অসুস্থ। তারপর গ্যাঁ 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 শব্দ করে ফোনের লাইন কেটে গেল। আগেই বলে রাখি, আমার বাবা কাজের সুবিধার্থে কলকাতার একটা নতুন শহরে থেকে কাজ করেন। খবরটা মাকে দেওয়ার সাথে সাথে মা বলল, বাবা তুই এক্ষুনি বেরিয়ে পড়, এখন বিকেল আছে, সন্ধ্যে ৬টার মধ্যে পৌঁছে যাবি। অগত্যা আমাকে বেরিয়ে পড়তে হলো। অন্যান্যবার আমার সাথে আমার দাদাও যায়, কিন্তু তার কলেজে পরীক্ষা থাকার কারণে এবারে সে যেতে পারছে না। সেজন্য এবার আমাকে একাই যেতে হচ্ছে। বাবার ওখানে যেতে গেলে আমাকে প্রথম
ধীরাগড় স্টেশনে নামতে হবে, তারপর রুদ্রনগরের বাস ধরতে হবে। কিন্তু রাস্তায় ঘটল আর এক ব্যাপার। যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেনটা ধীরাগড় স্টেশনে পৌঁছাতে সন্ধ্যা 6টা বাজিয়ে দিল। ধীরাগড় স্টেশনটি একেই শুনশান, তার উপর ট্রেনটি স্টেশনে পৌঁছাতে সন্ধে করে দিল। স্টেশনে দুই একটা দোকান চোখে পড়ছে, তবুও প্রায় সব বন্ধ। আমি সোজা চলে গেলাম বাস স্ট্যান্ডে। সেখানে দেখলাম একটাই বাস দাঁড়িয়ে আছে। অন্য দিন সেখানে দুটো বাস দাঁড়িয়ে থাকে। জানি জায়গাটিতে জনবসতি নেই সেরকম, কিন্তু এতটা ফাঁকা কখনোই থাকে না। তো হঠাৎ মনে পড়ে গেল আজ তো রবিবার, এখানে রবিবার সমস্ত দোকান বাজার সব বন্ধ থাকবে। বাসের মধ্যে উকি মারতেই বাস ড্রাইভার ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। আমি জিজ্ঞেস করলাম, কাকু বাস কখন ছাড়বেন? সে পান খেতে খেতেই বলল, এই তো বাবু, এখনই ছাড়বো, আপনার জন্য তো অপেক্ষা করছিলাম। আমি হালকা অবাক হয়ে বললাম, আমার জন্য মানে? ড্রাইভারটা বলল, আপনি ছাড়া আর কোনো যাত্রী নেই তো, এই জন্য বললাম। আমি বললাম, ঠিক আছে চলো তাহলে। ড্রাইভার বাস স্টার্ট করলো এবং মেশিনের ঘর ঘর শব্দ করে বাসটি এগিয়ে যেতে থাকলো। বাসের সেই একঘেয়েমি ঘর ঘর শব্দ আর বাইরের অন্ধকার মূর্তির মতো ইট বালি ও সিমেন্টের তৈরি বাড়িগুলির চলে যাওয়া দেখতে দেখতে কখন যে দু চোখের পাতায় এক হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। কতক্ষণ যে ঘুমিয়েছিলাম জানি না। চোখ খুলে হঠাৎ দেখতে পেলাম মহিলা সিটে বসে কোনো অবয়ব বিভীষিকা তার বীভৎস ভয়ঙ্কর রক্তের মতো লাল লোলুপ্য দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, যেমনটা এক বাঘিনী তার শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ার শেষ কয়েক মুহূর্ত আগে তাকিয়ে থাকে। আমি সেই হাড়হিম করা চোখের দিকে আর তাকিয়ে থাকতে পারলাম না। মনে হলো আর কিছুক্ষণ ওই চোখের দিকে তাকিয়ে থাকলে আমার অস্তিত্ব যেন আমি হারিয়ে ফেলবো। ভয় চিৎকার করে চোখ বন্ধ করে সিটের এক কোণায় সরে গিয়ে কাঁপতে থাকলাম, যেমনটা একটা শিশু ভয় পেয়ে তার মায়ের কোলের মধ্যে আশ্রয় নিতে চায়। তার কিছু মুহূর্ত পর আমি আমার শরীরের সামান্যতম উষ্ণতাকে কেন্দ্র করে চোখ মেলে চাইলাম। কোথাও কিছু নেই তো। দুহাত দিয়ে চোখ মুছে পুনরায় তাকালাম, কিন্তু ব্যর্থ হলাম। মনে মনে ভাবলাম, ওটা নিশ্চয়ই আমার চোখের ভ্রম হবে। বেশ কিছুটা বাসটা যাওয়ার পর দুবার ঘর ঘর শব্দ করে থেমে গেল। আমি ভাবলাম বাসটা হয়তো তার গন্তব্যস্থানে পৌঁছে গেছে, কিন্তু আমার ভাবনাকে তাচ্ছিল্য করে ড্রাইভার বলে উঠল, বাবু গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেছে, আর এখানে কোনো সারানোর জায়গাও নেই, আপনাকে এখানে নেমে পড়তেই হবে। এটা শুনে আমি একটু রাগান্বিতভাবে বললাম, নেমে পড়তে হবে মানে কি? এই শুনশান এলাকায় আমি এখন বাস পাবো কোথায়? বাস কেন, কোনো গাড়ি পাবো কি সন্দেহ নেই। ড্রাইভার বলে উঠল, গাড়ি খারাপ হয়ে গেলে কি করতে পারি বাবু বলুন তো? অগত্যা বাস থেকে নেমে যেতে হলো। বেশ কিছু দূর সামনে এগিয়ে গিয়ে বাস, অটো কিংবা ট্যাক্সি পাওয়া যায় কিনা খুঁজলাম, কিন্তু কোথাও কিছু পেলাম না। অবশেষে হতাশ হয়ে রাস্তার পাশে একটা বেঞ্চে বসে পড়লাম। ভাবলাম ব্যাপারটা বাড়িতে ফোন করে জানিয়ে দিই, কিন্তু কি, পকেট থেকে ফোনটা বার করতেই দেখি ফোনে চার্জ নেই, লো ব্যাটারি দিচ্ছে বারবার। কিছুক্ষণ পর অফ হয়ে গেল ফোনটা, কিন্তু বাড়ি থেকে তো ফুল চার্জ করে এনেছিলাম ফোনটা। অফ হওয়ার আগে আমার চোখ পড়ল সময়ের উপরে, দেখলাম 6টা বাজে, কিন্তু আমি যখন ধীরাগড় স্টেশনে পৌঁছেছিলাম তখন তো 6টা বেজেছিল। তবে কি? হঠাৎ পেছন দিক থেকে একজন বলে উঠল, কি ভাই গাড়ি খুঁজছ নাকি? আমি রীতিমতো চমকে গিয়ে বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে পেছনের দিকে তাকালাম। দেখি একজন লোক ল্যাম্পপোস্টের আলোয় চা বিক্রি করার সামগ্রী হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা শার্ট এবং একটা সাদা ধুতি পরা আছে, কিন্তু আমি যে এতক্ষণ ধরে গাড়ি খুঁজে চলেছি, কই লোকটাকে একবারও দেখতে পাইনি তো। আর লোকটার কথা শুনে মনে হচ্ছে যে প্রথম থেকেই আমাকে লক্ষ্য করে যাচ্ছে, না হলে সে জানলো কি করে আমি গাড়ি খুঁজছি। আমি উত্তর দিলাম, হ্যাঁ কাকু। লোকটা বলল, কিন্তু বাবা গাড়ি পাওয়ার জন্য তো তোমাকে সেই সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
লোকটার সাথে হোটেল টোটেল কিছু পাওয়া যাবে কি এ বিষয়ে কথা বলছি, এমন সময় হঠাৎ করে একটা নুপুরের শব্দ আমার কানে ভেসে এলো। আমি শব্দের উৎস দেখবার কৌতূহলে পিছন দিকে ঘুরি। শব্দটা এতটাই মধুর ও মনোমুগ্ধকারী যে আমি রীতিমতো পেছনে ঘুরতে বাধ্য হই। পিছনে ঘুরতেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। একটা অপরূপ সুন্দরী নারী, যার রূপের বর্ণনা করতে গেলে আমার কলম যেন বায়ু দ্বারা ব্যাঘাতপ্রাপ্ত কম্পমান অগ্নিশিখার মতো দুলে ওঠে। যদি বাস্তবে স্বর্গের অপ্সরাও থেকে থাকে, তবে তুচ্ছ সে অপ্সরা এই অপরূপা সুন্দরী নারীর কাছে। আমি যে কেন এত রাতে এখানে দাঁড়িয়ে আছি, তার কাছে যেন এসব কিছুই অজানা নয়। সে যেন আমার এই জন্য অপেক্ষা করছিল এতকাল যাবৎ। তার সুমধুর কণ্ঠস্বরে আমাকে উদ্দেশ্য করেই বলল, পাশেই আমার সরাইখানা আছে, আপনি কি আজকে রাত্রে আমার সরাইখানাতে আশ্রয় নেবেন? আমি তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না। মনে হয় কোনো এক অপার্থিব শক্তি আমাকে তার উত্তর দেওয়া থেকে বিরত রেখেছে। আর আমার মৌনতাকে হ্যাঁ এর প্রতীক ভেবে নিয়ে সে তার সেই সুমধুর নুপুরের শব্দ করে পুনরায় হাঁটতে থাকে তার সরাইখানার দিকে। আর সেই নুপুরের শব্দে আমার পা দুটি যেন নিজের তাল হারিয়ে নুপুরের শব্দের তালে তালে চলতে থাকে। আমার পা দুটো যেন কাঠের পুতুল, নুপুরের শব্দের অনুকরণ করে চলেছে বারংবার। এমনভাবে কিছুক্ষণ চলার পর আমরা পৌঁছে গেলাম তার সরাইখানার কাছে। কিছুটা অচেতন ঝাপসা চোখে দেখলাম একটা বিশাল বিস্তীর্ণ তৃণভূমির মাঝে অন্ধকার পর্বতের ন্যায় দাঁড়িয়ে আছে একটা বিশালাকার বাড়ি। সেখানকার নিচের একটা কোণার ঘরে সামান্য আলো দেখা যাচ্ছে। তারপর সেই আলো জ্বলা ঘরের মধ্যে প্রবেশ করে আমি যেন পুনরায় চেতনা ফিরে পেলাম। আমাকে ওই ঘরে প্রবেশ করানোর পর সে তার সশব্দ নুপুরের সাথে উপরে উঠে গেল। ঘরটিতে বৈদ্যুতিক কোনো ব্যবস্থা নেই। দূর থেকে যে আলো চোখে পড়ছিল সেটা ছিল মূলত একটা পুরানো ধুলো পড়া লণ্ঠনের আলো। ঘরটিতে আছে একটা টেবিল, যার উপরে বসানো আছে সেই টিমটিমে আলোর লণ্ঠন, এবং টেবিলের নিচে রাখা আছে কিছু বই। আর আছে একটা পরিষ্কার করার চেষ্টা করে অসফল অর্ধধূলি পড়া ও অর্ধভঙ্গ পালঙ্ক, যার উপরে আছে কিছু বিছানাপত্র। পালঙ্কটির ঠিক পিছন বরাবর একটা ভঙ্গুর জংধরা লোহার জানালা, যেটা বাইরে থেকে বন্ধ করা। কাঁধের ব্যাগটা টেবিলের উপরে রেখে পালঙ্কে বসতেই টেবিলটির পালঙ্কের দিকটাতে একটা ড্রয়ার দেখতে পেলাম। ড্রয়ারটা ছিল খুবই পুরানো, খুলতে একটু অসুবিধা হলেও খোলার পর দেখলাম তাতে একটি ডায়েরি রাখা আছে। ডায়েরিতে ধুলো পড়ে আছে। আমি ধুলো পরিষ্কার করে ডায়েরিটা খুলতেই দেখলাম ডায়েরির লেখকের নাম হলো রমেনচন্দ্র সেন। ডায়েরির দ্বিতীয় পাতা থেকে লেখা শুরু হয়েছে, তারিখ 5/12/2017। আমরা 4 বন্ধু মিলে জায়গাটিতে বেড়াতে এসেছি। জায়গাটা এতটাই সুন্দর যে না দেখলে কল্পনা করা যাবে না। কলকাতার জনবহুল দূষিত পরিবেশের মাঝে এরকম নির্জন, নিরিবিল, ঘাসের চাদরে মোড়া প্রকৃতির নিবিড় উন্মেষ সত্যি ভাবা যায় না। আমাদের উদ্দেশ্যটা ঠিক বেড়ানো ছিল না। এখানকার বিস্তীর্ণ তৃণভূমির মাঝে এক রহস্যময় প্রায় 250 বছরেরও পুরনো একটা বাড়ি ছিল। তার রহস্য উদ্ঘাটন করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। পাশাপাশি লোকজনদের দেওয়া তথ্য অনুযায়ী বাড়িটি ছিল এক ইংরেজ সাহেবের। তিনি এই বাড়িটি তার ছোট মেয়ে আদরের লারাকে দিয়েছিলেন। লারা ছিলেন খুবই সুন্দরী এবং রূপবতী। সে তার এই রূপ যৌবনকে নিয়ে খুব অহংকারী ছিল। সে সবসময় এটার খোঁজেই থাকতো যে কিভাবে তার রূপ যৌবনকে চিরস্থায়ী করা যায়। তন্ত্র মন্ত্রের বই, বহু পৈশাচিক বিদ্যার বই সন্ধান করে পড়াশোনা করে অবশেষে খুঁজে পাই রূপ যৌবনকে চিরস্থায়ী করা সেই ভয়ানক প্রক্রিয়া। সেই প্রক্রিয়া অনুযায়ী তার লাগবে 101টা নরবলি। সে মনে মনে ঠিক করে নেয় যতই ভয়ানক কঠিন এই প্রক্রিয়া হোক না কেন, সে এটিকে সম্পূর্ণ করবেই। ফলে পাশাপাশি লোকালয় থেকে কমতে থাকে মানুষ, উদাও হতে থাকে ছোট ছোট বাচ্চারা। প্রক্রিয়াটি ছিল এমন যে নরবলিগুলি দেওয়ার পর যাদের নরবলি দেওয়া হয়েছে তাদের আত্মা যে নরবলি দিয়েছে তার বশে চলে আসবে। ফলে নরবলি জোগাড় করাটা তার পক্ষে খুব একটা সমস্যার বিষয় ছিল না। একদিন আশেপাশের লোকালয়ের মানুষজন
সমস্ত ঘটনার কথা জানতে পারে এবং সবাই এক জায়গায় হয়ে এটাই সিদ্ধান্ত নেওয়া হয় যে লারা শুদ্ধ বাড়িটিকে পুড়িয়ে দেওয়া হোক। কথা মতো বাড়িটিকে পুড়িয়েও দেওয়া হয়, কিন্তু লারার মৃত্যুর পরও নরবলি বন্ধ হয় না। গ্রামের লোক এইসব উপদ্রব বন্ধ করার জন্য ডেকে আনি একজন খ্রিস্টান ধর্ম যাজককে এবং নানা প্রক্রিয়াকরণের পর বন্দি বানান পিশাচরূপী লারাকে এবং কাউকে এই বাড়ির আশেপাশেও যেতে মানা করে দেন তিনি। সেই কারণেই হয়তো কলকাতার আর সব জায়গায় জনবসতি গড়ে উঠলেও এই জায়গায় কখনো মানুষ বসতি গড়ে তোলার সাহস পায় না। তারিখ 6/12/2017। আজ আমরা সবাই মিলে সেই 250 বছরের পুরনো বাড়িতে গেলাম। বাড়িটার অর্ধভগ্ন অবস্থা এবং বহু আগাছা নিজেদের অস্তিত্বকে কায়েম করতে বাড়িটার ভাঙা দেয়ালগুলির মধ্য দিয়ে তাদের শিকড় গাড়িয়ে আধিপত্য স্থাপন করেছে সমস্ত বাড়িটার উপরে। চারপাশ বড় পাঁচিল দিয়ে ঘেরা, সামনে বড় সদর দরজা, রং জ্বলন্ত আগুনের সমস্তই না পুড়ে যাওয়া কাঠের মতো। আমরা বাড়িটির সদর দরজা দিয়ে প্রবেশ করতেই একটা দমকা হাওয়া যেন বাড়িটার উপর দিয়ে বয়ে গেল। মনে হলো আমাদের এখানে আসার ফলে কারো সুপ্ত ইচ্ছা যেন বাস্তবে পরিণত হয়েছে। ঠিক হলো 5তলা বাড়ির সব থেকে নিচের তলায় অপেক্ষাকৃত ভালো কামরাটিকে পরিষ্কার করা হবে। আমার বন্ধুরা সবাই মিলে কামরাটিকে পরিষ্কার করতে সাহায্য করলো এবং প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী রেখে বিকালের মধ্যেই লোকালয়ে চলে গেল। বাড়িটিতে কোনো বৈদ্যুতিক ব্যবস্থা নেই, সেজন্য একটা লণ্ঠনও সাথে করে নিয়ে এসেছি। যদিও বন্ধুদের সামনে বীরত্ব দেখাতে গিয়ে জোশে পড়ে বলেছিলাম একাই রহস্য উদ্ঘাটন করব, তবু এত বড় বাড়িতে একটু গা ছমছম করছিল। এসে থেকেই আমার মনে হচ্ছে কেউ বা কারা যেন আমার উপরে লুকিয়ে নজর রাখছে। আগেকার দিনে যেমন বাড়িতে কোনো পুরুষ আসলে মহিলারা পর্দার আড়াল থেকে সব কিছুকে পর্যবেক্ষণ করতো, ঠিক তেমনি এসব দুশ্চিন্তা মাথা থেকে সরিয়ে লণ্ঠনের আলোর জ্যোতি কমিয়ে যখন বিছানায় শুতে যাব ভাবছি, ঠিক তখনই হঠাৎ একটা নুপুরের শব্দ। আমি চমকে উঠলাম। শব্দটা মনে হলো সিঁড়ি দিয়ে ওঠানামা করছে। এত রাতে কে হাঁটছে? তবে কি চোর? কিন্তু ভগ্ন বাড়িতে চোর কি চুরি করবে? এসব কৌতূহলী প্রশ্নের উত্তর নিবারণের ইচ্ছা থাকলেও বিছানা ছেড়ে এক পাও নাড়াতে পারলাম না। কিছুক্ষণ পর নুপুরের শব্দের সাথে আরো একটা শব্দের সংমিশ্রণ ঘটলে একটা সুমধুর কণ্ঠস্বর আমাকে উদ্দেশ্য করেই যেন বলছে, সেই ডাকে এমনই একটা অপার্থিব শক্তি কাজ করছিল যে আমি নিজেকে সংযম করতে পারছিলাম না। ধীরে ধীরে এগোতে থাকি সেই শব্দের উৎসের দিকে। হঠাৎ কিছুতে ধাক্কা খেয়ে নিজের চেতনা ফিরে পেলাম। যেন দেখলাম যেটার সংস্পর্শে এসে আমি নিজের চেতনা ফিরে পেয়েছি সেটা ওই কামরার দরজা। আমি কিছুটা হতবাক হয়ে পুনরায় বিছানায় এসে শুয়ে পড়ি। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে এলো বুঝতেই পারলাম না। যখন চোখ খুলি তখন দেখি ভাঙা জানলার ফাঁক দিয়ে সূর্যের দিগান্ত স্নিগ্ধ রশ্মি আমার দেহের সংস্পর্শে এসে তাপের সঞ্চার করছে। সকালের দিগন্ত বিস্তৃত মনোরম পরিবেশের গত রাতের ঘটনা অবাস্তব কল্পনাশ্রিত বলে মনে হলো। তারিখ 8/12/2017। আজ একদিন পর আমি আবার ডায়েরি লিখছি। গত রাত্রে যে ঘটনা আমার সাথে ঘটে গেল তারপরেও আমি যে ডায়েরি লিখছি এটা আমার সৌভাগ্য না ঈশ্বরের কৃপা আমি জানি না। আমার কাছে যে নুপুরের শব্দ, যে মধুর কণ্ঠের মায়াবী ডাক অবাস্তব কল্পনাশ্রিত বলে মনে হয়েছিল সেটা অবাস্তব বা কল্পনাশ্রিত ছিল না, সেটা ছিল না কোনো ভ্রম। গতকাল রাত্রে আমি সেই নুপুরের শব্দ আর সেই মায়াবী কণ্ঠস্বর আবার শুনতে পাই। সেই মায়াবী কণ্ঠস্বরের জাদু আমাকে হিপনোটাইজ ব্যক্তির মতো বাধ্য করে সেই কণ্ঠস্বরের পিছু পিছু যেতে। সেই শব্দের পিছু নিতে নিতে আমি পৌঁছে যাই সেই জায়গায় যেখানে খ্রিস্টান ধর্ম যাজক তার সকল পুণ্যের ফল দিয়ে বন্দি বানিয়ে রেখে গিয়েছিল সেই পিশাচরূপী লারাকে। আমি জানি না বাড়িটির কোথায় এসে পৌঁছেছি। সেখানে দেখলাম একটা কাঁচের ফ্রেমে বাঁধানো অপরূপা সুন্দরী নারীর চিত্র, যার উপরে আছে অক্ষত কোনো কিছু দিয়ে আঁকা লাল রঙের গুণ চিহ্ন, এবং পাশে রাখা আছে একটা বই। আমার অনিচ্ছা সত্ত্বেও বইটা যেন আমার হাতে চলে এলো এবং এমন একটা পাতা খুলে গেল যাতে লেখা আছে একটা পৈশাচিক মন্ত্র, যেটা আমি বারংবার উচ্চারণ করতে লাগলাম এবং কাঁচের ফ্রেমে বাঁধানো চিত্রের উপরে বারংবার মাথা ঠুকতে লাগলাম।
আর কাঁচের ফ্রেমের ধাক্কার ফলে আমার মাথা ফেটে বেরিয়ে আসতে লাগলো কাঁচা রক্ত। হায় ঈশ্বর, কে যেন এসব কাজগুলো করতে আমাকে অদৃশ্য ভাষায় আদেশ করে যাচ্ছে। আমি এইটুকু অন্তত বুঝতে পারলাম যে পিশাচী লারাকে বন্দি দশা থেকে মুক্তি দেওয়ার একমাত্র উপায় হলো মানুষের তাজা রক্ত ও সেই পৈশাচিক বইয়ের মন্ত্র। তারপর জ্ঞান হারানোর আগে অস্পষ্ট চোখে দেখলাম দেয়ালের চিত্র থেকে একটা কালো ধোঁয়ার ফোয়ারা বেরিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। যখন আমার জ্ঞান ফিরল তখন অনুভব করলাম মাথাটা ঝিমঝিম করছে এবং কপাল থেকে গড়িয়ে পড়া রক্তের স্রোত শুকিয়ে শক্ত হয়ে গেছে। আমি সেই অন্ধকার ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে দৌড়াতে থাকি। কতটা সিঁড়ি অতিক্রম করেছিলাম আমি জানি না। সিঁড়ি দিয়ে নেমেই আমি বাড়িটার সদর দরজার দিকে ছুটে গিয়ে বাড়ির বাইরে বেরোতে চাই, কিন্তু এ কি, কোনো এক অদৃশ্য শক্তিতে বাধাপ্রাপ্ত হয়ে 420 ভোল্টের বৈদ্যুতিক ঝটকা লাগার মতো ছিটকে আসি দরজা থেকে। আর ঠিক তখনই কেউ যেন আমার কানে ফিস ফিস করে বলে যায়, এখানে ঢোকা যায় কিন্তু বেরোনো যায় না। আমি ভয়ে আতঙ্কে ছুটতে শুরু করি সেই কোণার ঘরটির দিকে। কোনো মতে ঘরটিতে পৌঁছে দরজা আটকে দেই আমি। কিছুটা স্বস্তি পাওয়ার পর আমি এই বাড়িটা থেকে মুক্তি পাওয়ার আশায় পড়তে থাকি সেই পৈশাচিক বই, যেটা আমি অন্ধকার ঘর থেকে দৌড়ে আসার সময় রেখে আসতে ভুলে গেছি। কিন্তু আমি ব্যর্থ হই। সেটা ছিল সেই অদ্ভুত অথচ ভয়ানক প্রক্রিয়ার বই যা দিয়ে একটা মানুষের রূপ যৌবনকে ধরে রাখা যায়। তার শেষ পাতায় একটা জায়গায় এরকম কিছু লেখা ছিল যে এই পদ্ধতি যে অবলম্বন করবে তার নরবলির শেষ নরবলিটি লাগবে এমন একটা মানুষের যে অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছে। হঠাৎ আমি কারণ নিজেদের মধ্যে কথা বলার ফিসফিস আওয়াজে পড়া থামালাম। ফিসফিস আওয়াজের কিছু কথা অনুমান করা যাচ্ছিল। সেগুলো ছিল এরকম, এটাই তো শেষ, চলো নিয়ে যাই, এখন নয়, আজ রাত। মনে হলো কে বা কারা এই ঘরের বাইরে আমার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র চালাচ্ছে। আমি ধীর ও মন্থর পদে এগিয়ে গেলাম দরজার দিকে এবং হুট করে দরজাটা খুলে দিলাম এবং কিছুটা ভয় ও বিস্ময় বলে উঠলাম, আপনি? এটা হলো সেই মহিলা যে আমাকে এখানে আশ্রয় দিয়েছে। সে বলল, রাতের খাবারটা দিতে এলাম। আমি খাবারটা তার হাত থেকে নিয়ে তাকে ধন্যবাদ জানালাম এবং দরজাটা বন্ধ করে দিলাম। তারপর খাবারটা টেবিলের উপরে রেখে পুনরায় ডায়েরিটা পড়া শুরু করলাম। তারিখ 12/12/2017। সে এখন প্রত্যেক দিন আমার দরজার সামনে এসে অপেক্ষা করে আমাকে ছাদে নিয়ে গিয়ে আমার সাথে গল্প করবে বলে। আমি এখন তাকে আর ভয় পাই না। আমি তার মিথ্যা প্রণয়ের জলে আবদ্ধ। আমি না যেতে চাইলেও আমার অকর্মণ্য পা দুটি তাকেই ধাওয়া করে। সে আমাকে প্রতিদিন তার 99খানা নৃশংস হত্যার কথা শোনায়। কিভাবে সে তার বলি প্রদত্ত ব্যক্তিকে কামরায় বন্ধ করে রাখে এবং বলির সময় কিভাবে সিঁড়ি দিয়ে হিড় হিড় করে টানতে টানতে উপরে তুলে আনে। কিভাবে তার অনুচর প্রেতাত্মারা তাকে কেন্দ্র করে বলি দেওয়ার পৈশাচিক মন্ত্র জপ করতে থাকে এবং কিভাবে তার ধারালো নখ দিয়ে বের করে আনে সেই অসহায় মানুষের গলার টুঁটি এবং কিভাবে গলা থেকে গড়িয়ে পড়া তাজা রক্ত তার হিলহিলে সাপের মতো জিভ দিয়ে চেটে চেটে সেবন করে। আর আমাকে সে বলে আমি তার 100 নম্বর শিকার। এই 7 দিনে আমার শরীর রোগা পাতকাঠির মতো লিকলিকে হয়ে গেছে। আমি এখন একটা বদ্ধ উন্মাদ। আমার মাথার মস্তিষ্কটাকে চিবিয়ে খেয়েছে এই পিশাচি। আমি জানি না আমি আর কতক্ষণ বাঁচব, তবে এই রাতই মনে হয় আমার শেষ রাত। তারপর ডায়েরির অর্ধেক পরিমাণের বেশি পাতা কে বা কারা যেন ছিঁড়ে নিয়েছে। কি আছে এমন ডায়েরির ওই অবশিষ্ট পাতাগুলিতে যা কেউ বা কারা বাহ্যিক জগতের কাছে প্রকাশ করতে চায়নি? এসব ভাবছি, হঠাৎ এমন সময় জোরে জোরে দরজা ধাক্কা মারা শুরু হলো। তবে ডায়েরিতে যা লেখা আছে তা কি সত্যি? যদি সত্যি হয় তবে আমিই তো সেই ব্যক্তি যে অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছি।
আমি ভয়ে আতঙ্কে চুপসে গেলাম। দরজা ভেঙে ফেলবার উপক্রম, সাথে শোনা গেল 100 জনেরও মতো প্রেতাত্মার ভয়ঙ্কর সেই পৈশাচিক মন্ত্র। তবে কি এবার আমার পালা? কিন্তু শেষ চেষ্টা তো করা দরকার। আমি সেই ভাঙা জানলার উপরে আমার সমস্ত শক্তি দিয়ে একটুখানি লোহা আয়ত্ত করার চেষ্টা করলাম। শুনেছি লোহার সংস্পর্শে নাকি প্রেত পিশাচ দূরে যায়। এমন সময় দরজা ভেঙে প্রবেশ করলো সে। এ কি, সে সুন্দরী নারী কোথায়? এ তো বাসে দেখা বিভৎস হিলহিলে দৃষ্টির সেই পিশাচি, যার প্রয়োজন একটা মাত্র শেষ নরবলি। তার চারিদিকে দাঁড়িয়ে আছে যুদ্ধ প্রস্তুত সেনার মতো প্রেতাত্মার দল। ঠিক সেই সময় আমার প্রচেষ্টা সফল হলো। জানালার এক টুকরো ভেঙে হাতে চলে এলো। এমন সময় পিছাচি আমার পা ধরে সিঁড়ি দিয়ে হিড় হিড় করে উপরে নিয়ে যাওয়া শুরু করে দিয়েছে। পিশাচির ছোঁয়ায় আমার শরীর যেন শক্তিহীন হয়ে পড়ল। কিন্তু পিশাচি যখন আমাকে বলির আসনে শুইয়ে আমার টুঁটি ছেড়বার উপক্রম, ঠিক তখনই আমার শরীরের সমস্ত শক্তি কেন্দ্রীভূত করে যেন জানালার ভাঙা অংশ দিয়ে জোরে বড়ি মারলাম পিশাচির মাথায়। তারপর ঝাপসা ভয় স্পষ্ট চোখে দেখলাম চিৎকার করতে করতে পিশাচিনের গা দিয়ে আগ্নেয়গিরির তরল লাভার মতো কোনো এক তরল পদার্থ বের হতে হতে অদৃশ্য হয়ে গেল, এবং প্রেতাত্মারাও কালো ধোঁয়ার মতো কুণ্ডলি বাঁকিয়ে কোথায় যেন সবাই অদৃশ্য হয়ে গেল। জ্ঞান ফেরার পর দেখি আমি ওই বাড়ির পাশের এলাকায় কোনো একজনের ঘরে শুয়ে আছি, আর বাইরে একটা লোকজনের ভিড়, যারা আমার বাবা মায়ের সাথে কথা বলছে। কেউ কেউ মাঝে মধ্যে জোরে বলে উঠছে, এইভাবে একা রাতে ছেলেকে কেউ পাঠায়? পরে আমি শুনেছিলাম মাঝরাতে চিৎকার শুনে পাশের লোকালয়ের লোকজনরা আমাকে ওখান থেকে উদ্ধার করে। লোকেরা বলাবলি করছিল পিশাচকে মারার একমাত্র উপায় ছিল অমাবস্যা তিথিতে জন্মানো কোনো ব্যক্তি যদি লোহা জাতীয় ধাতব বস্তু দিয়ে তার ঠিক মাথায় আঘাত করে তবেই পিশাচের নিঃশেষ হবে। এই উপায় নাকি খ্রিস্টান ধর্মযাজকে বলে গিয়েছিল, কিন্তু এই সাধ্যি এখনো পর্যন্ত কারো হয়ে ওঠেনি। আমি বিছানা থেকে উঠে বসতেই পাশে দেখি আমার ব্যাগটা রাখা আছে। ওটা খুলতেই দেখলাম সেই ডায়েরিটা দেখে বারবার একটাই প্রশ্ন আমার মনকে বিচলিত করে, কি এমন তথ্য লেখা ছিল ডায়েরির বাকি অংশটিতে।